সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো এই শীতে ফুসফুসের যত্ন নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালট্যান্ট এবং কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাদের আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কারণ এখন আজকে সারা দেশ শীতে কাঁপছে। এই অবস্থায় যদি আমরা মানুষজনকে শীতের সময় কিভাবে তার সুস্থতার জন্য তারা ব্যবস্থাগুলো পালন করবে, ফুসফুসের সুস্থতার জন্য যা করণীয়, এগুলো নিয়ে আমরা যদি একটা আলোচনা করতে পারি তাহলে অনেকেই উপকৃত হবে। সুন্দর বলেছেন স্যার। এই সময়টাতে আসলে দেখা যায় যে রাতের বেলা অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে, রোগী প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন, তিনি হয়তো বা আগেও অ্যাজমা কিংবা সিওপিডি রোগী, কিন্তু এই শীতে আসলে এই সমস্যাগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। তো জানতে চাইবো, শীতে ফুসফুসের কোন রোগগুলো আসলে বেশি অ্যাগ্রাভেট কিংবা বেড়ে যায়? শীতকালে তো আমরা বুঝি যে বাংলাদেশের টেম্পারেচার গ্র্যাজুয়ালি ফল করতে থাকে এবং এখন প্রায় সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে। যখন তাপমাত্রা অনেক কমে যায় তখন বায়ুটা খুব ড্রাই হয়ে যায়, আমাদের বাতাসটা, আর্দ্রতা কমে যায় এবং তাপমাত্রা কমে যাচ্ছে। এই ফলে স্বাভাবিকভাবে আমাদের শরীরের যোগাযোগ প্রকৃতির সাথে হচ্ছে শ্বাসনালী দিয়ে, শ্বাসযন্ত্র এবং শ্বাসনালী। আমাদের অন্য অর্গানগুলো যেমন হার্ট, কিডনি, ব্রেন, ইন্টেস্টাইন, এগুলো সব কিন্তু প্রোটেক্টেড আছে বডি কেজের মাধ্যমে, কিন্তু এই ফুসফুসটা প্রকৃতির সাথে যুক্ত। আমরা যখনই এই রুমের স্টুডিওতে বসে আছি, আমি যখনই বের হব টেম্পারেচার আর একটু অন্যরকম টেম্পারেচার হবে, এখানে টেম্পারেচারটা অনেক বেশি। এই চেঞ্জ অফ টেম্পারেচার মানেই হচ্ছে আমাদের শ্বাসনালীকে উত্তক্ত করে বা প্রভোকেশন করে। তখন আমাদের শ্বাসনালীটা চেপে আসে, শ্বাসনালীর ইরিটেশন হয় এবং শ্বাসনালীর অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। তার মধ্যে যে মানুষগুলোর অ্যাজমা বা হাঁপানি রোগ থাকে আগে থেকেই, যাদের সিওপিডি আছে বা ব্রঙ্কাইটিস, যারা ধূমপায়ী, তাদের, যাদের বয়োবৃদ্ধ, যারা 60 অ্যান্ড অ্যাবাভ মানুষ, ছোট বাচ্চা, এরা বেশি ভালনারেবল আক্রান্ত হয় এবং এই সময় নিউমোনিয়াটার মাত্রা অনেক বেশি হয়ে যায় এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। নিউমোনিয়া আমরা তখনই বলি যখন এটা আমাদের লাংসটা ফুললি ইনভলভ হয়ে যায় ইনফেকশনের মাধ্যমে লাংসটা। কিন্তু লাংস ছাড়া যে আর বাকি অংশ আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলোতে যখন ইনফেকশন হয়, যেমন ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, ট্র্যাকিয়াইটিস, এগুলো হচ্ছে, হ্যাঁ, এইগুলো যখন হচ্ছে তখনও কিন্তু তার কাশি, জ্বর, শ্বাসকষ্ট এগুলো নিয়ে ভুগছে। কাজে এই সময়টায় এই রোগগুলো যেগুলো বললাম আমি, এই রোগগুলোর মাত্রা অনেক বেশি এবং শুধু সচেতনতা এবং নিজেকে এই প্রকৃতির প্রতিকূল অবস্থা থেকে প্রোটেক্ট করতে পারা, অনেক ভালো থাকা যায়। আপনি চিন্তা করে দেখুন, এই সময় যারা ইউকে, ইউএসএ বা কানাডার মতো দেশে বসবাস করছে, সেখানে তো মাইনাস চলে গেছে, টেম্পারেচার অনেক নিচে। তার মধ্যে কিন্তু মানুষ সবাই জীবনযাপন করছে, তারাও সেই রকম প্রোটেক্টিভ ব্যবস্থা নিয়ে তাদেরকে প্রকৃতির এই যে টেম্পারেচার ফল, এখান থেকে নিজেদের রক্ষা করে তারা ভালো আছে। এবং ওখানে আশ্চর্যজনক জিনিস হলো, অ্যাজমা পেশেন্ট বা সিওপিডি পেশেন্ট তারা কিন্তু শীতকালের চেয়ে বেশি অ্যাটাক বা অ্যাগ্রাভেট হয় সামারে এসে। কারণ শীতের সময় তারা এই স্বাভাবিক আমাদের যে ড্রেস আপ, এটা থাকতে পারে না, তাদেরকে বাবল জ্যাকেট থেকে শূন্য বিভিন্ন ধরনের রুম হিটিং সিস্টেমের মধ্য দিয়ে তারা স্বাভাবিক জীবনযাপনে থাকে, ফলে খুব একটা হয় না। আমরা যদি এরকম আমাদের অ্যাকর্ডিংলি আমাদের অবস্থা, আমাদের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে আমরা যদি আমাদের তাপমাত্রা, বডির তাপমাত্রা ঠিক রাখতে পারি, শ্বাসনালীকে আমরা ওয়ার্ম রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ইনফেকশন এবং শ্বাসকষ্টের মাত্রা থেকে নিজেকে রক্ষা করতে পারবো। স্যার, নিউমোনিয়ার কথা যদি বলি, এই সময়টা নিউমোনিয়া আসলে কাদের বেশি হয়? হ্যাঁ, নিউমোনিয়াটা যেটা ভালনারেবল গ্রুপ, আমাদের ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষদের কিন্তু নিউমোনিয়াটা সবসময়ই বেশি, বিশেষ করে 12 বছরের নিচে যারা চাইল্ড এবং যাদের বয়স 60 অ্যান্ড অ্যাবাভ, তাদের শ্বাসযন্ত্রটা ভালনারেবল থাকে এবং তাদের শ্বাসনালীর যে ফুসফুসের যে ইনফেকশন বা নিউমোনিয়া হওয়ার মাত্রা খুব বেশি। এছাড়া যারা ধূমপায়ী, হ্যাঁ, যারা ধূমপায়ী আছে, যারা ধূমপান করে, তাদের শ্বাসনালীর প্রোটেক্টিভ মেজারটাও কমে যায়। আর অন্যান্য অসুখ যাদের আছে, যে ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, বিশেষ করে খুবই কমন হচ্ছে একটা ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের থাকে, যারা বিভিন্ন ধরনের ক্যান্সার কেমোথেরাপি পেশেন্ট পায়,
হ্যাঁ, এই দুই গ্রুপটার পেশেন্ট আমাদের সবচেয়ে বেশি আমাদের পেশেন্ট আমরা নিজে জানি এবং দেখি। এই দুই গ্রুপের পেশেন্টদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এছাড়া যাদের অটো ইমিউন আদার্স কন্ডিশন আছে, ইমিউনিটি কম থাকে, বা এইচআইভি আছে, যাদের শরীরের অ্যাজ এ হোল যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সবচেয়ে বেশি এই নিউমোনিয়া অ্যাফেক্টেড হতে পারে, সে যে কোনো বয়সে। তবে যাদের বয়স 60 অ্যান্ড অ্যাবাভ, তাদের ক্ষেত্রে এটার মাত্রা অনেক অনেক বেশি। স্যার, যাদের বয়স 60 অ্যান্ড অ্যাভাভ, তাদের যদি নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? কিংবা প্রথমে যদি আরও আমরা ইনিশিয়াল থেকে শুরু করি, যে কী ধরনের লক্ষণ নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসে? নিউমোনিয়া তো আপনি বুঝতে, নিউমোনিয়া মানে হচ্ছে আমাদের লাংসের ফুসফুসে ইনফেকশন। আর যে কোনো ইনফেকশানেই সাধারণত একটা কমন জিনিস থাকে, জ্বর আসে, এবং জ্বরের মাত্রাটা হঠাৎ করে নিউমোনিয়ার যদি হয় কারো, অল অন এ সাডেন ঘটে। অন্য যে কোনো অসুখ যেমন ধীরে ধীরে জ্বর আসে বা আস্তে আস্তে বাড়লো, কিন্তু নিউমোনিয়ার ব্যাপারটা যদি ফুসফুসে দ্বারা ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং তার যদি ইনফেকশন হয় লাংসের ভিতরে, তাহলে অল অন সাইড, যেমন আপনি এখন এখানে অফিসে এখানে আপনি শো করতেছেন, রাতে যে আপনার হঠাৎ করে জ্বর এসে গেল, এবং জ্বর আসলো তার সাথে যদি একই সাথে আমি যদি বুঝতে পারি আমার কাফিং হচ্ছে, হঠাৎ করে কাফিং শুরু হয়ে গেল, অনেক সময় কাফের সাথে ব্লাড স্টেইন হয়ে যেতে পারে, চেস্ট পেইন হচ্ছে এবং শ্বাসকষ্ট, এইগুলো হচ্ছে কমনলি একটা নিউমোনিক ফুল ব্লড নিউমোনিয়ার ফিচার। বাট সহজে বোঝার উপায়, যদি একটা মানুষ হঠাৎ করে বুকে ব্যথা, সাথে সাথে জ্বর, বুকে ব্যথা হলে তো আমরা হার্টের কথা চিন্তা করি, কিন্তু বুকে ব্যথা তার সাথে যদি জ্বর এসে যায়, এই দুটো জিনিস যদি হয়, তখন আমরা ফার্স্ট চিন্তা করব কিন্তু হার্ট ডিজিজ না নিউমোনিয়ার কথা চিন্তা করতে পারি। এবং খুব সহজে উইদিন 5 মিনিটস আমি যদি একটা চেস্ট এক্সরে যে কোনো জায়গা থেকে করে ফেলতে পারি, ক্লিয়ার কাট, তখনই বোঝা যায় যে তার নিউমোনিয়া হয়ে গেছে। এবং এরপরে আরও তোর ব্লাড টেস্ট আদার্স, এবং নিউমোনিয়ার মাত্রাটা যদি বাড়তে থাকে, তাহলে তার শ্বাসকষ্ট হতে থাকবে। আমরা যদি সবার ঘরে একটা করে পালস অক্সিমিটার থাকে, আমরা যদি লাগাই দিই, দেখব অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাচ্ছে। এইগুলো একটা মানুষের সচেতনতার জন্য যে দরকার, এবং এই অবস্থা হলে আর দ্বিতীয় কোনো অপশান চিন্তা না করে তাকে হসপিটালাইজ হতে হবে। আমরা শ্বাসকষ্টের অন্যান্য অসুখের ক্ষেত্রে বাসাতেই অনেক ম্যানেজমেন্ট দিয়ে থাকি, কিন্তু যদি তার কারো এরকম মানে মডারেট টু সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করে যায় এবং সাধারণত এল্ডারলি পিপুল হয়, সেকেন্ড কোনো অপশান চিন্তা করে ইমিডিয়েটলি তাকে যে কোনো নিয়ারেস্ট ভালো একটা হসপিটালে ভর্তি হওয়া প্রয়োজন। স্যার, নিউমোনিয়ার কোনো ভ্যাকসিন কি রয়েছে কিনা? ইয়েস, কারণ এখন আমাদের নিউমোনিয়াটা তো আমি বললাম, আমি হওয়ার তাহলে তো আমাদের সব মানুষই নিউমোনিয়া মারা যেত, কিন্তু আমাদের শরীরের নিজস্ব প্রোটেক্টিভ মেকানিজম, আল্লাহ তাআলা আমাদেরকে খুব শক্তিশালী ইমিউনিটি দিচ্ছে আমাদেরকে, প্রত্যেক মানুষের মধ্যে এটা নিয়ে এসে জন্মগ্রহণ করে। কিছু অংশ মানুষ যারা ইমিউনো ডিফিসিয়েন্সি নিয়ে জন্মগ্রহণ করে, এছাড়া মোস্ট অফ দ্য পিপলের একটা ইমিউনিটি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বলেই আমরা যে বায়ুর সমুদ্রে বসবাস করছি, এই বায়ুর সমুদ্রের মধ্যে লট অফ মাইক্রো অর্গানিজম, যেগুলোকে আমরা কখনো চোখে দেখি না, না দেখে বিশ্বাস করতে হয়, পরবর্তীতে এটাকে প্রুভ করা যায় মাইক্রোস্কোপের মাধ্যমে বা দ্য কালচারের মাধ্যমে, যে জীবাণু তার গিয়েছে। এই যে জীবাণুগুলো দিয়ে আমরা যখন আক্রান্ত হই, তখন সব মানুষই কিন্তু আমরা এটা ভালনারেবল, যারা প্রকৃতিতে বসবাস করছি, ঘরে বাইরে যাচ্ছি কাজকর্ম, কিন্তু আমাদের নাক দিয়ে যে শ্বাসটা নিই, নাকের মধ্যে খুব সুন্দর সিস্টেম আছে যেটাকে প্রোটেক্ট করে, এটা ফিল্টার করে, হিউমিডিফাই করে, ওয়ার্মিং করে, ডিসইনফেকশন করে এই বাতাসটাকে জীবাণুমুক্ত করে আমাদের শ্বাসটা নিতে যায়। কাজে এই যে একটা মেকানিজম, প্রোটেক্টিভ মেকানিজম, এটা ইন্টিগ্রিটি, এটা আমাদের সবার থাকা বাঞ্ছনীয় থাকবে, কিন্তু কোনো বয়সের সাথে সাথে কিন্তু এটা কমতে থাকে। আমাদের যে প্রোটেক্টিভ মেকানিজমটা যখন ওই যে বললাম 60, স্পেশালি আর একটা কাট অফ বলে যদি বলি 65 অ্যান্ড অ্যাবাভ, এটা একটা এমন একটা যে তার বিলো 65 অ্যান্ড অ্যাবাভ 65 নিউমোনিয়া এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মাত্রা প্রায় ডবল ট্রিপল হয়ে যায়। এখানে কম, উপর যত যাব তত বেশি, কারণ তখন শরীরের যে ন্যাচারাল যে ইমিউনিটিগুলো এগুলো কমতে থাকে, এবং এটা পবিত্র করে আল্লাহ তাআলাও এটার ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যে মানুষ যাদেরকে আমি দীর্ঘায়ু দান করি তাদেরকে দুর্বল করে দিই, এবং সেটা বোঝা যাচ্ছে ইমিউনিটিটা কমে যায়। কাজে ইমিউনিটি যখন কমতে থাকবে, তার ভালনারেবিলিটি, মানে সে আবার যে কোনো সময় ইনফেক্টেড হতে পারে, যে শুধু রেসপিরেটরি ট্র্যাক্ট না, অন্যান্য ইনফেকশন হতে পারে। সো আমরা তার এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে কতদিন যদি ধরে রাখার চেষ্টা করি, আমরা আমাদের যে সে মেজারগুলো মেনটেন করি, তাহলে কিন্তু অপেক্ষাকৃত ইনফেকশন কম হবে এবং সে দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্যাকসিনেশন। হ্যাঁ, আমাদের যে ভ্যাকসিনেশনগুলো এখন অ্যাভেলেবল, একসময় এগুলো ছিল না, এখন কিন্তু খুবই অ্যাভেলেবল। আমরা এখন সারা পৃথিবীতে উন্নত দেশে তো অনেক আগে থেকে দেওয়া হচ্ছে, বাংলাদেশে গত 5-10 বছর আগে থেকে, আমরা 10 বছর ধরেন 10 ইয়ার্স থেকে এগুলো খুব চালু। তারপরে মানুষের সচেতনতার অভাবে এখনও, যেমন আমরা ইউএসএ, কানাডা বা ইউকেতে 60 অ্যান্ড অ্যাবাভ ওদের হেলথ সিস্টেমের মধ্যে, হ্যাঁ, ন্যাশনাল NHS আছে, বা ওইদিকে যে ওদের হেলথ কেয়ার সিস্টেম বা ওদের ইন্স্যুরেন্স কাভারেজ, সেখানে কিন্তু এই মানুষগুলোর জন্য ভ্যাকসিনটাকে
বাধ্যতামূলক করে দেওয়া হয়, কারণ নেগলিজেন্সি করে অনেকে নাও দিতে পারে, কিন্তু বাধ্যতামূলক করে। আমাদের দেশে কিন্তু সেটা ডেভেলপ করে নাই। ফলে আমরা যারা পালমোনোলজিস্ট, আমরা যারা পেশেন্টদেরকে চিকিৎসা দিই, তাদেরকে যখনই দেখি তার ক্রাইটেরিয়াগুলো এটার কাছে যায় এবং তাদেরকে আমরা অ্যাডভাইস করে দিই এবং বারবার তাকে ফলো আপ করে এবং তাকে নেওয়াতে আমরা চেষ্টা করি, বাধ্যতা করার জন্য চেষ্টা করা হয়। এবং তারা যদি ভ্যাকসিনগুলো নেয়, সাধারণত আমরা দুটো ভ্যাকসিনই দিই, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা ফ্লু শট যেটা, আর একটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। হ্যাঁ, নিউমোনিয়া ভ্যাকসিন আবার দুই বা তিন ধরনের পাওয়া যায়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এইগুলো সাধারণত কী করে, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এগুলোতে সাবকালচার করে তৈরি করা হয় ভাইরাস থেকে, এবং এটা ইন্টারমাস্কুলার আইএম যেমন ইঞ্জেকশন দেওয়া হয়, ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন বছরে একটা করে আমরা দিতে বলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এবং এটা কোনো কোনো কান্ট্রিতে এটা নেজাল স্প্রে হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, এই ভ্যাকসিনগুলো তাই আমাদের দেশে আমরা ওটাই অ্যাভেলেবল, যে আমরা আইএম ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশন দেওয়ার পরে এটা নেক্সট ইয়ার আবার সেম টাইমে দেবে। বাংলাদেশে সাধারণত পিক যেটা ইনফ্লুয়েঞ্জা সিজন এখন কিন্তু চলছে, এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা হচ্ছে পিক। এই সময়টাতেই দিতে বলা হয় প্রতি বছর। এই টাইমে যদি একজন দেয়, তার অপেক্ষাকৃত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাটাক হওয়ার চান্স কমে যায়। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কী হয়, এটা একটা নটোরিয়াস ভাইরাস, এটা আমাদের খুব মিউটেশন হয়, চেঞ্জ হয় প্রতিবার। আমরা এবার যেটা দিলাম, তাহলে এই ভ্যাকসিন দেওয়া তো কয়েক বছর চলার কথা, অ্যাটলিস্ট সারা জীবন না হলেও, কিন্তু হয় না, কারণ এই ভাইরাসটা তার চেহারা, আকৃতি সব কিছু চেঞ্জ করে ফেলে, মিউটেশন হয়। মিউটেশন হলে তার ক্রাইটেরিয়া বডির পরের বার তাকে চিনতে পারে না। স্যার, আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের কাছে জানতে চাইছি যে এই যে স্যার যে ভ্যাকসিনের কথা বলেছেন, এটা আসলে কত বয়স থেকে নেওয়া উচিত? আমরা তো সাধারণত জানি যে বয়স্ক মানুষের জন্য নেওয়া উচিত 50 ঊর্ধ্ব কিংবা 60 ঊর্ধ্ব। এমন হয় না যে 20-22 বছরের ছেলেরা কি নিতে পারবে কিনা বা বাচ্চারা নিতে পারবে কিনা নিউমোনিয়ার ভ্যাকসিন, ফ্লু এর ভ্যাকসিন? আরেকটা বিষয়, এখন তো প্রচন্ড রকম ঠান্ডা পড়েছে, এই সময় এই যে আমাদের বয়স্ক মানুষ যারা একদম রুম থেকে বেরোচ্ছে না, রুম হিটারে 24 ঘন্টা থাকছে, এবং রুম হিটারে থাকার ফলে কিন্তু তাদের শরীরে একটা ইচিং ভাব হচ্ছে, তো স্যারের কি পরামর্শ থাকবে আসলে আমরা বয়স্কদের কিভাবে যত্ন নিব? আর ভ্যাকসিন গুলো, নিউমোনিয়ার ভ্যাকসিন এবং ফ্লু এর ভ্যাকসিন গুলো সাধারণত আসলে কোন বয়সী? বয়স্করা তো নিবেই, সাধারণত কোন বয়স থেকে? যেমন একটা 18 বছরের ছেলে বা মেয়ে নিতে পারবে কিনা, হোক তার নিউমোনিয়া না হোক বা সে সুস্থ, তার কি এটাকে প্রিকশন হিসেবে নেওয়া যাবে কিনা, এটা আমি স্যারের কাছে জানতে চাইছি। ধন্যবাদ দর্শককে, আমাদের সুন্দর একটা প্রশ্ন উত্থাপন করেছেন। এটা যদি আমি একটু সময় নিয়ে বলি, তাহলে সবাই উপকৃত হবে। যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা, এটা 6 মান্থ অ্যান্ড অ্যাবাভ থেকে রিকমেন্ডেড দেওয়া যায়। বা ছোটো বাচ্চাদের থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো মানুষ নিতে পারে, যেহেতু এটা একটা সিজনাল ফ্লু খুব প্রিডমিনেন্ট, সেহেতু এটা যে কোনো বয়সে দেওয়া যেতে পারে। এটা আমাদের সকলের জন্য প্রযোজ্য। আর নিউমোনিয়া ভ্যাকসিন যেটা, নিউমোনিয়া ভ্যাকসিনটাকে আমরা একটু ক্লাসিফাইড ফর্মে দিতে চাই। সেটা হলো যাদের ইমিউনিটি, আমি আগে আলোচনা করেছি, যাদের ইমিউনিটি কমে যাচ্ছে, সাধারণত 60 অ্যান্ড অ্যাবাভ ধরা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেশে 65, কোনো দেশে 60। এই 60 অ্যান্ড অ্যাবাভ মানুষদের জন্য নিউমোনিয়া ভ্যাকসিনটা এক সেন্সে এটাকে বাধ্যতামূলকই করা উচিত, কারণ তাদের এটা ম্যান্ডেটরি। এটা যদি আমরা করি, একটা পেশেন্ট, যেমন আমাদের দেশে তো একজন রোগী হসপিটালে ভর্তি হলে তাকে নিজের খরচেই সব বিয়ার করতে হয়, যেখানে হেলথ কাভারেজ আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। একটা দেখা গেল যে একটা পেশেন্ট যদি নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হয়, সেখানে মিনিমাম তার $30,000 ইউএসএতে চলে যায়, হ্যাঁ, বা আরও $50,000 চলে যায়। তাকে যদি প্রতি বছর একটা করে সরকার থেকে $50 একটা ভ্যাকসিনের দাম এটা যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু তার একবারে নিশ্চিত করবে না যে তার নিউমোনিয়া হবে না, কিন্তু নিউমোনিয়া হওয়ার প্রিপন্ডারেন্স কমে যাবে। কাজে এটাই এইভাবে সারা ওয়ার্ল্ডে এইভাবে সেট আপ করা হয়েছে। সো আমরা আমাদের ওনার যে প্রশ্নগুলো ছিল, যে একটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন আমরা যে কোনো বয়সে দিতে পারি 12 অ্যান্ড অ্যাবাভ ইয়ার্সে, তবে যাদের 60 অ্যান্ড অ্যাবাভ আমরা দিই। তবে ইয়াং জেনারেশনের মধ্যে যাদের আমরা দেখছি যে বারে বারে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে অথবা নিউমোনিয়া হয়ে গেছে একাধিকবার, তাকে অবশ্যই দেবো আমরা, হ্যাঁ, সেটা এখন 30 হোক, 35 হোক, 40 হোক, এটাই দেবো। এই দুটো আমরা ক্রাইটেরিয়া অ্যাটলিস্ট, কারণ আমাদের রিসোর্স তো খুব বেশি না যে আমরা যদি সবাইকে দিতে পারবো, এমন আমাদের রিসোর্সও নাই। কাজে আমাদেরকে একটা রেস্ট্রিক্টেড ফর্মে এটা দিতে হবে। সেকেন্ড হচ্ছে, এখন যেটা আমাদের বাসায় আমরা যখন আছি, তো বাইরের এবং ভেতরের মধ্যে টেম্পারেচার অনেক ডিফারেন্স, সেই জন্য আমরা রুমটাকে ওয়ার্ম রাখার চেষ্টা করব। আমরা হিটেড না করে ওয়ার্ম বলবো, এটা যাতে জলীয় বাষ্পটাও রুমে যদি থাকে, আমরা যদি একটু বাতাসে ওয়ার্মারের শুধু আমরা যদি জলীয় বাষ্প ছড়াতে পারি,
হ্যাঁ, যেমন হিটিং সিস্টেমে যদি আমরা একটা পানি দিতে পারি বাতাসে জ্বলে, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তবে আমাদের টেম্পারেচারটা যদি আমাদের নর্মালি যে সময় থাকে 25 অ্যান্ড অ্যাবাভ টেম্পারেচার রুমে রাখতে পারি, এটা আমাদের জন্য ভালো হবে। হিটিং সিস্টেমটাকে আপনারা এরকম মাইল্ড টু মডারেট রাখলেই যথেষ্ট। আর নিজে আমরা যদি একটু স্টিম ইনহেলেশন, পানি ফুটে যে বাষ্পটা, এটা মাঝে মাঝে নিয়ে শীতের সময়, এটা আমাদের জন্য উপকার হবে। লবণ গরম পানিতে গড়গড় করলাম, কারণ আমাদের সবসময় এই টেন্ডেন্সি থাকে যে শ্বাসনালীটা শুকিয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া। যে ড্রাই যেন না হয় এটার একটু চেষ্টা করতে হবে। তাহলে ড্রাই হলে কিন্তু বারবার কাশি, ইরিটেটিং কাশি হতেই থাকবে। যত আপনি এটা ওয়ার্ম এবং ময়েশ্চারাইজ রাখতে পারবেন, তখন দেখবেন আপনার ইরিটেটিং কফ কম হবে। এই মোটামুটি আপনাদের এখনকার জন্য প্রয়োজন। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে, সেটা হচ্ছে শীতকালে চারপাশে অনেক ডাস্টের কারণে আমি সবসময় মুখে মাস্ক ইউজ করি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন আবার মাঝে মাঝে দেখা যায় যে রাতে বা যে কোনো সময় খাওয়ার সময়টায় আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে মানে এটার কোনো সমাধান আছে কিনা? ওকে, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। একটা হলো যে আপনাকে সবসময় মাস্ক পরে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যদি জাগা অবস্থা থাকি, অকেন থাকি, আপনি যে শ্বাস নিচ্ছেন নাক দিয়ে, আপনার নাকের মধ্যেই কিন্তু এনাফ প্রোটেক্টিভ সিস্টেম রয়ে গেছে। কাজে আপনার বাইরের বাতাসে যে ধুলাবালি, এটা আপনার নাক দিয়ে গেলেও আপনি এটা আপনার শ্বাসনালীতে পুষতে পারবে না। এটার মধ্যে যে এসকেলেটর সিস্টেম আছে, এটাকে বের করে দেবে। সো এটা আর মাস্ক পরার প্রয়োজন কখন বেশি হয়, আপনি যদি প্রিভেন্ট ভাইরাল ইনফেকশন, আপনি কোনো পাবলিক গ্যাদারিংয়ে গেছেন, আপনি যদি বাজারে যান যেখানে অনেক লোক আছে, আপনি যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বা যে কোনো একটা পাবলিক গ্যাদারিং যেখানে হোক, বা কারো মারা গেছে সেখানে আপনি গেলেন, এই অনেক মানুষ যেখানে একত্রিত থাকবে, সেই সময়টা আপনি মাস্ক ব্যবহার করবেন। এটা ওই ধুলাবালি প্রিভেনশনের নয়, বরং আমরা এখন আমাদের যে নেচার এনভায়রনমেন্টের অবস্থা, আমরা 20-25 জন বা 30 জন মানুষের মধ্যে দেখা যাবে একজন ফ্লু পেশেন্ট পাওয়া যাবে। হ্যাঁ, যেমন আমরা যারা দিনের বেলা শুক্রবারে যেমন একজন বয়স্ক মানুষ মসজিদে নামাজে গেল, ওনার পাশে যে বসলো তারও যদি হাঁচি বা থাকে, ওনার মধ্যে অ্যাফেক্টেড হয়, তখন উনি কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন। মাস্ক ব্যবহার করার ইন্ডিকেশনগুলো হবে টু প্রিভেন্ট ভাইরাল ইনফেকশন। এই আর বাসায় থাকা অবস্থায় মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এখন আপনি যখন যেটা আমি আগের প্রশ্নগুলো আগে উত্তর দিয়েছি, এই অবস্থায় আমাদেরকে ড্রাই আপ হয়ে একটা শ্বাসনালীকে ড্রাইটা প্রিভেন্ট করতে হবে এবং ভাইরাল ইনফেকশন যেন না হয়, সেটার জন্য আমরা যেটুকু আমাদের নলেজ আছে, যে আমি যে কথাগুলো বললাম এটার সাথে আরও হয়, যেমন বাচ্চারা স্কুল থেকে আসার সময় ছোটো বাচ্চারা অ্যাফেক্টেড হয়, তারা নিয়ে আসলে বাসার বয়স্ক মানুষের ছড়িয়ে যায়। একটা বাসার যে কাজের মানুষ, তারা যখন ছাদে কাপড় নাড়ে দেয়, আরও কয়েকটা মেয়ের সাথে কাজের মেয়ে একসাথে গেল, সেখান থেকে হতে পারে। কোনো সময় ড্রাইভাররাও একটা জায়গায় বসে ড্রাইভারদের এফেক্ট হয়, সেখান থেকে এফেক্ট হতে পারে। মানে এই যে জিনিসগুলো ম্যান টু ম্যান ট্রান্সমিট হতে পারে, এই পয়েন্টগুলোকে আপনার মাস্ক ব্যবহার করবেন। অনেক সুন্দর বলেছেন স্যার। আমরা কথা বলছিলাম যে নিউমোনিয়া নিয়ে। এখন জানতে চাইবো যাদের সিওপিডি রয়েছে, এই শীতে তাদের কি ধরনের ফুসফুসের যত্ন কিংবা প্রিকশন নেওয়া উচিত? প্রথম সিওপিডি পেশেন্টদের জন্য প্রথম অ্যাডভাইসই থাকবে যে এই সময়টা ধূমপান বর্জন করুন। আপনি সারা বছর করতে না পারলে এখন একদম ধূমপানটা বর্জন করুন। ধূমপান আপনার অনেক ক্ষতি করবে এই সময়টা আরও। হ্যাঁ, এমনি তো যে আমাদের যে এই সময় বাতাসে পার্টিকুলেট ম্যাটেরিয়াল বেশি থাকে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটেরিয়াল বেশি থাকে, এবং এখানে এইগুলো এটার সাথে যখন ধুলাবালি এক হয় তখন শ্বাসনালীকে আরও ক্লামজি করে ফেলে। হ্যাঁ, এটা একটা করবে। সেকেন্ড হচ্ছে যে ওনার যে ওষুধগুলো ওনাকে প্রেসক্রাইব করা আছে, ব্রঙ্কোডাইলেটর, ইনহেলার বা ব্রিজ হেলার, এগুলো অন্য সময় রেগুলার হলে এখন যেন একদম টু দ্য পয়েন্ট সে ব্যবহার করে, টাইম টু টাইম ব্যবহার করে। রিলিভার মেডিকেশনগুলো সবসময় রেডি থাকতে হবে, এক্সপার্ট থাকতে হবে, যেন উনি ইমিডিয়েট ব্যবহার করতে পারে। যাদের শ্বাসকষ্টের মাত্রা অনেক বেশি, বিশেষ করে সিওপিডিতে আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, হ্যাঁ, এইভাবে আমরা করি। গ্রেড 4 যাদের স্টেজ 4 যাদের, তাদের এমন একটা অবস্থা হয় যে ওনারা প্রতি মুহূর্তেই ব্রিদিং ডিফিকাল্টি বোধ করে, নিজের কাপড় চোপড় খুলে। এই মানুষগুলোর জন্য আমরা সাধারণত ঘরে যত অনেকে নেবুলাইজার আছে, নেবুলাইজারগুলো ব্যবহার করবে, এবং এটাতে হিউমিডিফায়ার থাকলে সবচেয়ে ভালো, এটা ব্যবহার করবে। যদি জ্বরাক্রান্ত হয়ে পড়ে ওনারা যে কোনো কারণে, তাহলে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক কোর্স তাদের জন্য, যেমন অন্য পেশেন্ট যারা অ্যাজমা পেশেন্ট আছে বা আদার্স রেসপিরেটরি ট্র্যাক্ট পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক না হলে সিওপিডি পেশেন্টরা খুব বেশি ইনফেকশনের শিকার হয়, তো তাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবস্থা রাখতে হবে, এবং যেটা তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবে। এবং এই সময় তার রেগুলার ডক্টর ভিজিটটা যেটা দেওয়া আছে সেটাকে সে যাবে এবং ডক্টর থেকে পরামর্শ নিয়ে সেভাবে চলবে। আর এমনি তো শাওয়ার করার সময় এই সময় অবশ্যই তার ওয়ার্ম ওয়াটার ব্যবহার করবে, এবং রুমটাকে রুম টেম্পারেচার 25-এর উপরে রাখার চেষ্টা করবে।
আর স্যার যাদের অ্যাজমা রয়েছে তাদের কোনো ধরনের প্রিকশন নেওয়া কি দরকার অ্যাজমা আছে? পেশেন্ট অ্যাজ ইউজুয়াল অ্যাজমা পেশেন্টরা যে কোনো সময় যেমন অ্যাগ্রাভেট হয়, শীতকালেও তাপমাত্রা যেহেতু কমে যাচ্ছে এবং তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা উনি যেমন একটা কেউ যদি কন্টিনিউ সারাদিন রুমের মধ্যে থাকে আর না বেরোয়, তাহলে যেই রুম থেকে বেরোয় আরেকটা টেম্পারেচারে যাবে, সাডেন চেঞ্জ অফ টেম্পারেচার, আচ্ছা এটা স্যার তাকে আমরা affect করবে। অ্যাজমা সম্পর্কে জানবো, কিন্তু একজন ফোন রয়েছে দর্শক, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো, জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি আমার নাম জেসমিন, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। জেসমিন ঢাকা থেকে বলছি। জি জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি জানতে চাচ্ছি এই শীতে, প্রচন্ড শীত, এই শীতে বাচ্চাদের মানে যত্ন তো আমরা নেই, তারপরও আর কি যে আপনাদের কাছ থেকে জেনে মানে যত্নটা নিতে পারলে বেশি ভালো লাগবে, আচ্ছা, বাচ্চা সুস্থ থাকবে। তো সেই ক্ষেত্রে ফুসফুসে বা ঠান্ডার আমরা মায়েরা কি করতে পারি, কি করণীয় যদি একটু বলতেন। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ওনার ছোট বাবু আছে, সেজন্য উনি একটু খুব স্ক্যার্ড যে কীভাবে ওনাকে যত্ন নেবেন। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখেন, আপনার ছোট বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা খুব বেশি হয় যাদের দেখবেন রাতে মাউথ ব্রিদিং করে, তাদের তো নেজাল কনজেশনটা বেশি হয়, বিশেষ করে যাদের অ্যাজমা ফ্যামিলি তাদের ক্ষেত্রে। হ্যাঁ, নাকটা দেখবেন সর্দি যেটা বলা হয়, নাকে পানি আসে এবং নাকটা বন্ধ হয়ে যায়, তখন সে মাউথ ব্রিদিং করে এবং মুখ দিয়ে শ্বাস নিলেই তার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। কাজে আপনার মেইন কেয়ারটা হবে বাচ্চার ক্ষেত্রে যে আপনার রাতে ঘুমানোর আগে তার নাকটাকে ক্লিয়ার করার ব্যবস্থা করা। নাকটা ক্লিয়ার করার জন্য আমরা অনেক ক্ষেত্রে যেটা বলি, নর্মাল স্যালাইন পাওয়া যায়। নর্মাল স্যালাইন একদম নেজাল সাইনাস ক্লিনজার, এটাও পাওয়া যায়, বিদেশে পাওয়া যায়, আমাদের দেশে কিছু পাওয়া যায়। নীল মেইট একটা কোম্পানি আছে, এরকম আরও কোম্পানি, যেটা এটা আমেরিকান, এগুলো অথবা স্বাভাবিক নর্মাল স্যালাইনের পাওয়া যায়, বোতলে পাওয়া যায়। নর্মাল স্যালাইন দিয়ে নাকটাকে ক্লিয়ার করে নাজাল সাকার পাওয়া যায় বাচ্চাদের, নাকটাকে সাক করে দিল। এরপরে আমরা কিছু নেজাল স্প্রে আছে, যেমন ডিকনজেস্টেন্ট, জাইলোমেটাজলাইন, অক্সিমেটাজলাইন নেজাল স্প্রে, এইগুলো বাচ্চাদের নাকে দিলে রাতভর যদি সে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে, তাহলে কিন্তু তার যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের চান্স অনেক কমে যায়। এছাড়া আপনার একই কথা, রুমটাকে ওয়ার্ম রাখতে হবে, একটু ওয়ার্ম শাওয়ার করার সময় গা মুছবে গরম পানি দিয়ে, এবং ওয়ার্ম স্বাভাবিক খাবার পানিটা স্বাভাবিক খেতে পারে, কোনো অসুবিধা নাই। আর যদি বাচ্চাদের গলা ব্যথার একটা সমস্যা হয়, টনসিল ফুলে যাওয়ার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মাউথ ব্রিদিংয়ের কারণে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার, এবং অধিকাংশ এসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। শুধু জ্বর না আসলে আর যদি গলা ব্যথা না হয়, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না, এইসব ক্ষেত্রে লাগে। স্যার অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার মেয়েটার বয়স 12 বছর। জি, প্রতিদিন এই রাতে ঘুমের থেকে ওঠার পরে ও একবারে 15-20টা হেসি দেয়। আচ্ছা, হেসি দেয়, তো হেসি দিতে দিতে আবার নাকটা করে পানির মতো পড়ে। তো মোটামুটি ভাবে প্রতিদিন এরকম। ওনারা এই হাজব্যান্ড ওয়াইফের দুজনে কেউ সমস্যা আছে কিনা? আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কারো এরকম রয়েছে? বাচ্চার মা বাবার কারো এরকম রয়েছে? না না, আমাদের মধ্যে নাই, তবে ওর মার একটা উপসর্গ আছে, সেটা হলো মাঝে মাঝে এরকম গলা আটকে যায়, এরকম করে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি বুঝতে পারছি, যেটা আমি আমার বিভিন্ন আরও অন্যান্য সময় লেকচারেও বা আমার যাদেরকে আমি এগুলো নিয়ে শেখাই অ্যাজমা নিয়ে, তাদের খুব কমন জিনিস আমি বলি যে হাঁচিটা হচ্ছে অ্যাজমাকে চেনার সহজ উপায়। শ্বাসকষ্ট দিয়ে অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট আছে একটা মানুষের, সেটা অ্যাজমা হতেও পারে, না হতে পারে, অন্য অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু যাদের শ্বাসকষ্ট এখন হয় নাই অথবা কোনো এক সময় হয়েছে, তার সাথে হাঁচি সর্দি, যার হাঁচি আসছে তার কিন্তু হাঁচি সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, চোখ চুলকানো, কাশি সবগুলোই থাকে। এটা হচ্ছে কিন্তু একটা অ্যাজমার পেশেন্টের আর্লি মানে মানদণ্ড বলা যায়, যে এগুলো দিয়ে আমরা বুঝতে পারি তার যে অ্যাজমা আছে বা অ্যাজমা ডেভেলপ করবে। আমরা সাধারণত যে সেন্স যেটা আমাদের কাজ করে, বাই আওয়ার সেন্স, যে যখন কেউ শ্বাসকষ্টে ভুগতেছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে, তাকে আমরা অ্যাজমা বলি। মূলত ওটা হলো অ্যাজমা অ্যাটাক হলো, অ্যাটাক কয়েক ঘন্টা থাকলো বা একদিন থাকলো, পরে আবার নাই, আবার সারা বছর হতে নাই, কোনো এক সময় যে হলো, তখন মানুষজনের একটা ধারণা হতে পারে যে অ্যাজমা হয়েছে, আবার অ্যাজমা ভালো হয়ে গেছে। অ্যাজমাটা এমন একটা কন্ডিশন যেটা লাইফ টাইম পার্টনার, সারা জীবন একটা মানুষের সাস্টেইনেবিলিটি সাথে থাকবে, এবং এটা নিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করবে, কোনো কষ্ট হবে না যদি সেটাকে ম্যানেজ করতে পারে, বোঝাতে পারে। অ্যাজমাটা হলো শ্বাসনালীর সংবেদনশীলতা। যার অ্যাজমা আছে তার নাক, চোখ, ত্বক, শ্বাসনালী সংবেদনশীল, বিভিন্ন অ্যালার্জিক ম্যানিফেস্টেশন মাঝে মাঝে শরীরে দেখা দেবে, হাঁচি হবে, এরকম। আর চেঞ্জ অফ
টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে গেলে বা তাপমাত্রা কমে গেলেও হঠাৎ অ্যাটাক করতে পারে। তখন আর ওনার যে হাঁচি হয়, হাঁচিটা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের রুমে যেখানে আমরা ঘুমাই বসবাস করি, রুমের মধ্যে এক ধরনের ধুলা হয়, এটাকে বলা হয় মাইটস, হাউস ডাস্ট মাইটস। এই মাইটসগুলো এক ধরনের ধুলা যেগুলো কোনো না কোনোভাবে যখন আমাদের নাকে পৌঁছে যায়, বিশেষ করে যা সারা বছর যখন ফ্যান বেশি চলে আমাদের রুমে, তখন এটা বেশি হয়। আমাদের তো প্রায় বাংলাদেশে 11 মাসই ফ্যান বেশি লাগে, তখন এটা ঘোরে। এবং মাইটসগুলো হচ্ছে এক ধরনের মাইক্রোস্কোপিক ডাস্ট, যেটা আমাদের হিউম্যান স্কিন থেকে ঝরে, আমাদের অন্য বাহির থেকে আসা ধুলা নয়। আমরা আমাদের শরীর থেকে কিন্তু প্রতিদিন প্রায় 1 মিলিয়ন সেল শেড আউট করি একজন পূর্ণবয়স্ক মানুষ, অ্যাডাল্ট মানুষ, এবং এটা সারাদিন বিভিন্ন জায়গায় পড়ে, কাপড় চোপড় রাস্তাঘাট পথে প্রান্তরে পড়তেছে। রাতে যখন কেউ ঘুমায় তখন এটা বেডশিটে পড়বে, কাপড় চোপড়, এটা স্বাভাবিক। পরের দিন যখন বিছানা ঝাড়া হয় রুমের মধ্যে, তখন এটা আবার সারা রুমে ছড়ায় যায়, ফ্লোরে পড়ে, ফ্লোরটা মুছে ফেলা হয়, পর্দা সাদে ওয়ালে গেল, লেগে গেল, এটা প্রতিদিন রুমে জমতে থাকে। এটার নামই হলো মাইটস, হাউস ডাস্ট। এই মাইটসটা আমাদের নাকের প্রতি খুব সেন্সিটিভ। এই ছোটো ঘুম থেকে ওঠার পর সকালবেলা যে হাঁচিটা হয় তার মূল একটা কারণ হয় এটা। এই সময় যখন আমরা নড়াচড়া সারা শুয়ে থাকি, তো নড়াচড়ার পর কাজে এখান থেকে বাঁচার উপায় হলো সারা জীবনের জন্য এই মানুষগুলোর সাজেশন হচ্ছে বিছানার চাদর ডেইলি ঘরের বাইরে ঝাড়া। ঘুম থেকে ওঠার পরে প্রথমবার সারা রুমটা একবার ক্লিন করে ফেলতে হবে, তারপর থেকে শুধু বিছানার চাদরটা ঘরে বাইরে ঝেড়ে আবার পারা, ধোয়া রোদে দেওয়া নয়। নো কার্পেট ইন দ্য বেডরুম, জানলাগুলো দিনের বেলা 10-15 মিনিট খোলা রেখে ফ্যান ছেড়ে দিয়ে রাখা। এটা যদি ওরা ডেলি ইমপ্লিমেন্ট করে তাহলে দেখুন হাঁচির প্রবণতাও কমে যাবে। এরপরে তার ব্লাডে আমরা টেস্ট করে আইজি লেভেল দেখি, ওটা বেশি পাওয়া গেলে তাকে একটু ট্রিটমেন্ট দিতে হবে। তখন কিছু ওরাল এবং নেজাল স্প্রে জাতীয় ট্রিটমেন্ট আছে, এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে এটা কন্ট্রোলে চলে আসবে। এবং সাপোজ টু বি ও বাচ্চাটা আমরা যদি আমরা পরীক্ষা করি অ্যাজমাই পাওয়া যাবে। আচ্ছা, তো আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। জি, আমার বয়স হলো, আমার নাম মেদরক, আমার বয়স 43 বছর। জি, এখন আপনার প্রশ্নটি বলুন। তো আমার ওই রাত্রেবেলা মুখ দিয়ে শ্বাস করি, নাক আটকে যায় এবং শ্বাস থেকে বাইরে যায়, এবং ওই কলজেরা ধপর ধপর করে, মানে বাড়ি বাড়ি কই যায়। ওয়েট কত? আচ্ছা, আপনার ওজন কত? জি, ওজন কত? আমার ওজন আছে 70 কেজি হবে। আমি লম্বা 6 ফুট। 6 ফুট লম্বা, 70 কেজি ওজন। 6 ফুট লম্বা, 70 কেজি, তাহলে বিএমআই খুব বেশি না। আর ওই কলজেরা একটা বাড়ি লাগে, আর ওই শ্বাস প্রশ্বাস ঘুমে যাওয়া পড়লো, দিনের বেলা হাঁটাচলা করলে বা বাইরে গেলে একটু ওই গাছপালা দিয়ে গেলে শ্বাস প্রশ্বাস ক্লিয়ার থাকে এবং ভালো থাকে। বয়স কত বলেছেন? ঘরের ভিতরে ঢুকি তখন আমার ওই 43 বছর। শ্বাস প্রশ্বাস বাইরে যায়। আপনার হাঁচি হয়? হাঁচি হাসি হয়, ঠান্ডা পানিতে গোসল করলে হাসি হয়, তারপরে হয় না। আপনি ধূমপান করেন? না না না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওনার অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট যে ওনার হাইট 6 ফুট এবং 70 কেজি। 70, আমরা যদি হাইট কম হতো 5 ফিট হতো, তখন আমি ওটা চিন্তা করতাম যে ওনার ওবেসিটির একটা কারণ। কিন্তু ওনার বডি মাস ইন্ডেক্স নর্মালি 7, প্রায় নর্মালি আছে। আর উনি নন স্মোকার, কাজেই ওনার হাঁচি হয় মাঝে মাঝে। এটা অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যাজমা, এটা হয়তো একসাথেই অবস্থান করে, এটা হওয়ার পসিবিলিটি ওনার বেশি। কাজে আমি একটু আগে যে প্রশ্নের উত্তরটা দিলাম, এটা যদি দর্শক শুনে থাকেন তাহলে বলছে যে আমাদের রুমটাকে আমরা মাইটস ফ্রি যদি করি, রাতের বেলা যদি আমরা ফ্যান বা এসি চলা অবস্থায় মাইটস যদি আমার নাকে না যায়, সাধারণত নাকটা বন্ধ হবে না। ওনার যেটা হয় রাতে কিন্তু মাউথ ব্রিদিং করে, উনি নাকে শব্দ হয় এবং মাউথ ব্রিদিং করে। কাজে আমরা নাজাল স্প্রে, সাধারণত এই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি প্রাথমিক পর্যায়ে 2 ধরনের নাজাল স্প্রে দিয়ে থাকি। একটা হচ্ছে ডিকনজেস্টেন্ট, যেমন অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন, আর একটা হলো স্টেরয়েড টাইপের ফ্লুটিকাসন। এই দুটো নাজাল স্প্রে। ফ্লুটিকাসনটা আপনি সকালে এবং সন্ধ্যায় দেবেন, এবং যেটা রাইনেক্স টাইপের যেটা আছে সেটা আপনি রাতে ঘুমানোর আগে দিলেন। এটা দুটো স্প্রে ইউজ করা যাবে। আর আপনার রুমটাকেও, যেটা আমি বললাম যে বিছানার চাদরটা ডেইলি ঘরের বাইরে ঝাড়েন, নো কার্পেট ইন দ্য বেডরুম, জানলাগুলো দিনের বেলা আধা ঘন্টা বা 10 মিনিট খোলা রাখা, ফ্যান সাইডে রাখা, এই 3টা কাজ আপনি করতে থাকেন। তাহলে আপনি অ্যাটলিস্ট নাকটা যদি আমরা খোলা রাখা ইনশিওর করতে পারি তাহলে, আর যদি এরপরেও না হয়, দেন ইউ হ্যাভ গন ফর ফার্দার ইনভেস্টিগেশন লাইক এক্স-রে বা সিটি স্ক্যান আমাদের করতে হতে পারে সাইনাসের। এটা করে ওনাকে সেটার থেকে রিলিফ করতে হবে। স্যার খুব সুন্দর বলেছেন। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের জন্য শীতে ফুসফুসের যত্ন নিয়ে কোনো আর মানে শেষ পর্যায়ে কোনো উপদেশ রয়েছে কিনা? এখন আমাদের যেহেতু আমাদের আরও 1 মাসের মতো বাংলাদেশে যে শীতটা থাকতে পারে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সাধারণত আমাদের গরমের শুরু হয়ে যায়। এই সময় পর্যন্ত আমরা এই কাজগুলোই আমরা করব। যে একটা হলো যে ভাইরাল ইনফেকশনটা খুব বেশি হচ্ছে এখন, আমরা খুবই প্রতিদিন পাচ্ছি। এই সময় মানুষের মোবিলাইজেশন, ইমিগ্রেশন, সারা দেশের পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন আপনাদের যারা আত্মীয় স্বজন আমেরিকা, কানাডা, ইউরোপে, তারা কিন্তু এখন অনেকেই দেশে আসছে। এবং দেশে আসার কারণে তারা আবার শুধু এক জায়গায় থাকতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মুভ করতেছে। এই মোবিলাইজেশনের জন্য এবং বাইরে থেকে যারা আসতেছে, অনেক ক্ষেত্রে নিউ ভাইরাস কামিং ইনটু দ্য কান্ট্রি, এবং অনেক কোভিড ভাইরাস যেটা নন করোনা
সেটা আমরা পাচ্ছি। SARS-CoV-2 বাদেও অনেক কিন্তু ভ্যারাইটিস এগুলো আমরা পাচ্ছি। এই সময়টা আমরা ভাইরাল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য যখন আমরা নিউ পার্সন আসতেছে অথবা কোনো পাবলিক গ্যাদারিং, এই সময় বিয়ের অনুষ্ঠান প্রতিদিনই অ্যাটেন্ড করতে হচ্ছে, এই সমস্ত জায়গায় আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য মানে মাস্ক ব্যবহার করতে পারি। শীতের তাপমাত্রা রাখার জন্য আমরা সেই ধরনের স্যুট বা আমরা ড্রেস আপ করবো। আমাদের রুমের টেম্পারেচার আমরা 25-এর উপর রাখবো এবং আমাদের যদি হিউমিডিফায়ার থাকে হিউমিডিফায়ার ইউজ করতে পারি, এইগুলো করব। আর আমরা সুষম খাদ্য, আমাদের যেটা শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা যেটা বলি ভ্যাকসিনেশনের যে কথা বললাম, ভ্যাকসিন তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো এখন নেওয়ার বেস্ট টাইম, এটা নিয়ে নিতে হবে যদি জ্বর না থাকে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নেবে। তারপরে আমরা যেগুলো সাইট্রাস ফ্রুট, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো, এগুলো আমরা বেশি বেশি খাবো। হ্যাঁ, এইগুলো হচ্ছে এখন আমাদের রোগীদেরকে এই সুন্দরভাবে রাখার জন্য এখন আমাদের সাজেশন। আর রুমের মধ্যে আমরা এখন রুম হিটার তো অনেকে বেশি ইউজ করতেছে, খুব সাবধানতার সাথে করতে হবে যেন এটা দুর্ঘটনার কারণ না হয়। টেম্পারেচার 25 and 26 এরকম রাখলে যথেষ্ট। আবার শীতে যদি কারো কোয়েল জ্বালানোর প্রয়োজন থাকে, সেটা এখন যে আমরা যেটা লিকুইড মসকুইটো ডিস্ট্রয়ার যেটা পাওয়া যায়, ইটস রিকমেন্ডেড বা ব্যাড, কিন্তু আমরা যেগুলো কনভেনশনাল কোয়েলগুলো এগুলো ইউজ করবো না। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা যেটা জানলাম এই শীতে ফুসফুসের যত্ন নিতে হবে। ফুসফুসের নানা রোগ যেমন অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া এই শীতে তাপমাত্রার তারতম্যের কারণে বেড়ে যেতে পারে। তাই আসুন আমরা ফুসফুস নিয়ে সচেতন হই, সুস্থ সুন্দর জীবন গড়ে তুলি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।